কোথায় আছেন, কোথায় আছেন, কেমন আছেন ওবায়দুল কাদের, কি করছেন, কি বলছেন, এরকম একটা আলাপ বিভিন্ন জায়গায় ছিল। এর মানে এই না যে ওবায়দুল কাদেরের জন্য সবার প্রাণ যায় যায় অবস্থা, বা তার মায়ায় টানে দিক বিদিক শূন্য মানুষ মানুষ কেন, বাংলাদেশের সাধারণ মানুষ কেন, তার দল আওয়ামী লীগ বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যেগুলো ছিল, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাদের মধ্যেও এই মায়া পিতিশ দেখা যায় না। বরঞ্চ ওবায়দুল কাদের একটা ইন্টারভিউ এসছে ইন্ডিয়ার একটা সংবাদ মাধ্যম দ্য ওয়ালে। সেই ইন্টারভিউ ভিজুয়াল ইন্টারভিউ না, তাকে দেখা যায়নি, এটা অডিও ইন্টারভিউ। এবং মোটামুটি মানব জমিন এটা পিক করেছে, অ্যাস্টাবলিশড হয়েছে যে হ্যাঁ, এই ইন্টারভিউটা ওবায়দুল কাদেরের 9 মাস পর, বোধহয় 4 আগস্ট আমরা লাস্ট ওবায়দুল কাদেরের বক্তব্য শুনেছিলাম। এবং তার যে এই পরিণতি হবে এটা আমাদের জানা ছিল না। সে ওবায়দুল কাদের কথা বলেছেন, তার কথাবার্তা সামনে আসার পর তার দলের লোকজন যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ দেখি আর কি, যারা তার একসময় ডেডিকেটেড অনুসারী ছিলেন, তারা বলছেন চুপ ছিলেন, চুপই থাকেন, চুপ থাকাই ভালো। আপনি কথা বলতে আসছেন কেন? আপনার কথা বলার দরকারটা কি? আল্লাহ বিল্লাহ করেন, ওষুধপত্র খান, সুস্থ থাকেন, নাকি বাইচা যেহেতু আছেন। ওবায়দুল কাদের ইন্টারভিউ সবটা আমরা শুনেছি, অডিও ইন্টারভিউটা। এবং তার ইন্টারভিউটা দৈনিক মানব জমিন পিক করেছে, সেখানেও পুরোটা পড়েছে। পড়ে আমার একটা রিয়েলাইজেশন হচ্ছে। রিয়েলাইজেশনটা হলো, একজন পতিত, পলাতক, পরাজিত, বিধ্বস্ত এবং এখনো লোভী একজন মানুষের আর্তনাদ বলবো না, তা হাপিত্তিস একটা হতাশার ইন্টারভিউ ছাড়া এটা আর কিছু না। তার ইন্টারভিউ থেকে আমরা যেটা জেনেছি, সংক্ষেপে একটু বলি। ইন্টারভিউ থেকে আমরা জেনেছি তিনি 5 আগস্টে শেখ হাসিনা চলে যাওয়ার পরে তিনি সংসদ ভবন এলাকায় একটা বাসায় নাকি ছিলেন। একটা পর্যায়ে সেই বাসায় গিয়ে আক্রমণ করে আন্দোলনকারীরা। সেখানে তিনি বাথরুমে লুকিয়েছিলেন। তারপর বাথরুমে গিয়ে ছাত্ররা তাকে পেয়ে ফেলে। তারপর তার স্ত্রী আকুতি মিনতি করে যে তার স্ত্রী নিজে অসুস্থ, এইটা বলে টলে কিছু ছাত্রের মন গলে। তারা তাকে মাথায় লাল কাপড় পরিয়ে, মুখে মাস্ক দিয়ে, তাদের চাচা পরিচয় দিয়ে, হাজার হাজার জনগণের মধ্যে দিয়ে, অসুস্থ মানুষ বলে ড্রেস চেঞ্জ করিয়ে কোনোভাবে একটা ইজি বাইক দিয়ে অনেক দূরে কোথাও নিয়ে যায়। সেটা কোথায় নিয়েছিল এটা ওবায়দুল কাদের বলেন নেই। এভাবে তার জানটা বাঁচে। তো এরপরে তিনি দাবি করেছেন তিনি 3 মাস বাংলাদেশে ছিলেন। বাংলাদেশের থেকে নাকি তিনি গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের মধ্য দিয়ে কিছু একটা করার চেষ্টা করেছিলেন। আমার কাছে এটা আজগুবি মনে হয়েছে। বাংলাদেশে তখন যে সিচুয়েশন এবং যেইভাবে একেবারে মশা মাছি পোকা খোঁজার মতো আওয়ামী লীগ আর ওবায়দুল কাদেরকে খোঁজা হচ্ছিল, ওনার পক্ষে অ্যাক্টিভিটি চালানো কিভাবে সম্ভব হয়েছে আমি জানি না। আচ্ছা, এই কথায় গেলাম না। তারপর তিনি বলেছেন যে এইসব সিচুয়েশনের মধ্যে দিয়ে তিনি উদ্ধার পেয়েছেন এবং তাকে তারপরে ইন্ডিয়া যাওয়ার জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন। শেষ পর্যন্ত তিনি কলকাতা গিয়েছেন 3 মাস পরে। এবং তাকে একটা প্রশ্ন করেছে সাংবাদিক। প্রশ্ন ছিল এরকম যে, আপনার দল মনে করে যে এরকম আলোচনা আছে যে এখন আরেকজন সেক্রেটারি হওয়া দরকার এবং সেই সেক্রেটারি হওয়ার জন্য কামড়াকামড়ি চলছে আওয়ামী লীগ লোকজনের মধ্যে। ওবায়দুল কাদের বললেন এটা ঠিক না, এটা রাজনীতির ভালো দিক না, এটা খুব খারাপ দিক, এবং এখন চিন্তা করতে হবে দেশ এবং দলের জন্য। এবং এই কর্মকাণ্ড মানে বোঝা গেল যে তিনি এখনো এই যে তার এত বড় পতন, দায় দায়িত্ব সেক্রেটারির উপরে সবচেয়ে বেশি আসে। তিনি দায় চাপিয়েছেন, তিনি তখন যা করেছেন তারা কি শেখ হাসিনার নির্দেশে করেছেন। আচ্ছা, নির্দেশে করেছেন, কিন্তু তার তো একটা ক্যাপাসিটি আছে। সৈয়দ আশরাফুল ইসলামের কথা আমাদের মনে আছে না? আমরা মান্নান ভূঁইয়াকে দেখি নাই, বিএনপি মহাসচিবকে দেখেছি। তো উনি সবকিছু বললেন যে তার নেত্রী যা বলেছে তাই করেছে, তার যে জায়গা ছিল সেই জায়গায় থাকলে যে কেউ তা করতো। এবং এটাও দাবি করেছে তিনি নাকি ছাত্র অভ্যুত্থান দমানোর জন্য ছাত্রলীগকে তিনি কোনো নির্দেশ দেন নাই। মানে ওভারঅল আমার মনে হয়েছে এখনো লোভ, পদ আঁকড়ে থাকার লোভ, তাকে এই পদটা চলে যাক, এই পরিচয়টা তিনি এখন আর আমৃত্যু মনে হয় এই পরিচয় তিনি বহন করতে চান। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে এই ওবায়দুল কাদেরকে আজকে কেন বলতে হচ্ছে যে এই দলের, আওয়ামী লীগের মতো একটা দলের সেক্রেটারি, এই সেক্রেটারিকে নিয়ে তার দলের লোকজন ক্যারি করতে পারে না, ক্যারি করতে চায় না। এই দল ক্ষমতায় থাকা অবস্থায়, ওবায়দুল কাদের সেতুমন্ত্রী থাকা অবস্থায়, সড়কমন্ত্রী থাকা অবস্থায়, তার দলের এই ছাত্রলীগ, তখনকার যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ কিভাবে অবদমিত, ওবায়দুল কাদের অহংকারের কাছে, ওবায়দুল কাদের দম্ভের কাছে, এবং আওয়ামী লীগের লোকজন কিভাবে টিকতে পারে না, এর শত শত ভুরি ভুরি উদাহরণ আমরা দেখেছি। এবং একেবারে নাস্তানাবুদ একটা অবস্থা তিনি তৈরি করে রেখেছিলেন, তিনি যা বলবেন তাই। এবং তারা গ্রুপিং করে, ইচ্ছাকৃতভাবে গ্রুপিং করে প্রায় সবগুলা ইউনিটকে তাদের দলের অকেজু করে দিয়েছিলেন। সেনাপতি বা তাদের বাহিনী বানিয়েছিলেন,
এসপি ডিসি তাদেরকে দিয়ে, এবং দলও ভুলে গিয়েছিলেন। তারা যেভাবে শাসন মনে করেছিলেন আজীবন শাসন করবেন, এবং এটার জন্য মূল দায়টা তার দলের লোকজনই চাপায় ওবায়দুল কাদেরের উপরে। সেই ওবায়দুল কাদের আবার উদয় হয়েছেন, আবার তিনি কথা বলতে শুরু করেছেন। আমি এই জায়গাটা নিয়েও একটু ভেবেছি, আমার মনে হয়েছে যে এই যে দেশে এখন একটা টালমাটাল পরিস্থিতি, না একটা অনিশ্চিত পরিস্থিতি, কি হবে কি হবে দেশে, সেনাবাহিনী বনাম সরকার একটা স্নায়ুযুদ্ধ বলা হচ্ছে, যেটা আমাদের কাছে অকল্পনীয় ছিল। এটা আমরা পাকিস্তানে শুনেছি, পাকিস্তানে এরকম হয়, বাংলাদেশে শুনি নাই। এখন গভর্নমেন্টই একরকম স্বীকার করছে, গভর্নমেন্টই বলছে, ইনডাইরেক্টলি হুমকি দিচ্ছে রাজনৈতিক দলকে এবং বিভিন্ন স্টেক হোল্ডারকে। গভর্নমেন্টই সরাসরি প্রধান উপদেষ্টা বরাদ দিয়ে বলা হচ্ছে যে ইন্ডিয়াকে নিয়ে তারা তটস্থ, ইন্ডিয়া এক মুহূর্ত শান্তিতে থাকতে দেয় না, একদিনে বাংলাদেশকে ধ্বংস করতে চায়। আচ্ছা, বাংলাদেশ আর ডক্টর ইউনূস সরকার মিলায় ফেললে হবে? এটা কি এক জায়গায় মিলানোর জিনিস? তার সাথে এই ডক্টর ইউনূস সরকারের সাথে যদি ইন্ডিয়ার বিরোধ হয়, সেখানে বাংলাদেশের মানুষকে আপনারা কেন টানছেন? বাংলাদেশের মানুষ তো কারোর সাথে বিরোধ বিদ্বেষের সঙ্গে একাকার না। যাই হোক, এরকম একটা সিচুয়েশনে ওবায়দুল কাদের যে এই যে উদয়টা হলেন, এটার মধ্যে অন্য কোনো হিসাব কাজ করেনি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনার সাথে নেই। আতিক রহমান, পূর্ণিয়া।